So now, if I ask you that what do you mean by method overloading, what will be your response? Overload. Overloading a method. তাহলে আমরা যদি বলি যে what do you mean by normal load? আচ্ছা, ওকে। নর্মাল লোড বলতে আমরা কি বুঝি? নর্মাল লোড অফ এ মেথড কি মনে হয়? There is only one definition. So if a method is called, one set of statement will be executed always. Okay. So there is only one body. Okay. That's the typical thing that we do. Okay. So if a method has only one implementation, okay, তার মানে one definition, অথবা আপনি বোঝার সুবিধার জন্য one body, then same code will be executed again and again. Okay. Whenever that method is called. তাহলে এটা আমরা বুঝলাম। রেসপন্স করেন। ওকে। তাহলে ওভারলোড মানে কি? এখন বলেন তো কি হতে পারে? Multiple implementation. If a method has multiple implementation, তাহলে আমরা এটাকে কি বলবো? The method is overloaded. So if a method has multiple, that is the case. Implementation, তার মানে multiple body, then different implementation will be executed at different times. Implementation, okay, one a different body will be executed at different times depending on the context of the call. Okay. Context of the call statement. তাহলে এই কনটেক্সটটা কি? The context is determined by the parameter list. তা এটা বুঝতে পারলেন কিনা? এই কথাটা বুঝতে পারলেন কিনা? কোশ্চেন। বলেন। If a method has multiple implementations, then different implementation will be executed at different times depending on the context of the call statement. The context of the call statement is determined by the parameter list supplied by the caller.
Okay, question. Are you following the class or not? তাহলে প্রশ্ন করেন। ইমপ্লিমেন্টেশন মানে এই যে এখানে বলা হয়েছে, ইমপ্লিমেন্টেশন মানে বডি। রাইট, আমরা প্যারামিটার লিস্টের উপর ভিত্তি করে কম্পাইলার ডিসাইড করবে হুইচ ইমপ্লিমেন্টেশন টু এক্সিকিউট ফর দিস কল। ওকে, তাহলে আমার যদি লেট মি শো ইউ দ্য ডেমো। ওকে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স ক্লাসে খেয়াল করেন, এখানে আমাদের কি ছিল, লেটস সে টু স্ট্রিং। এই যে টু স্ট্রিং, how many implementation is there of the two string at this moment in the matrix class? One. Okay. So আমি লেট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি এখনই ফর দ্য লাস্ট টাইম। লেট কে আসছেন আপনি? লেট কেন? হ্যাঁ, না লেট কেন? 20 মিনিট? তাইলে এত লেট কেন? কোত্থেকে আসছেন? ধানমন্ডি থেকে? তাহলে 6:30 রওনা দিবেন। হ্যাঁ, কত নাম্বার সিরিয়াল? 32। এই যে আপনাদের লেট অ্যাটেন্ডেন্স সিগনেচার শিট, আজকের ক্লাসের পর থেকে এখানে সাইন করে নিতে হবে। 1 2 3 4 5 এখানে লেখা আছে, 5টা সিগনেচার মানে নো গ্রেড কার্ভিং। তো এটা অনেকের হ্যাবিট হয়ে গেছে। এই যে একজন বের হয়ে গেছে, খেয়াল করছেন? না না, আমি নিজে দেখছি যে সন্ধ্যার একটা ক্লাসে বাইরে ব্যাগ রাখা, ব্যাগ রেখে গেল, একটু পরে দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে ব্যাগ নিয়ে চলে গেল। মানে ব্যাগ নিয়ে বের হইতে একটু লজ্জা লাগবে, লজ্জা আছে আবার, এই জন্য ব্যাগ বাইরে রেখে গেছে। জি, যখন থেকে আপনার 5টা সিগনেচার হয়ে গেলে, এই যে আমি 15 মিনিটের অ্যাটেন্ডেন্স লেট দিলেও সেটা 15 মিনিট পর্যন্ত, 15 মিনিটের পরে ঢুকলে আপনাকে সাইন করতে হবে ক্লাসের শেষে, কারণ এটা তো ঠিক না, তাই না? আচ্ছা, সিরিয়াল বলেন। 34। আর কে? আর কে? নাই আর কেউ? কি আপনি অ্যাটেন্ডেন্স নেবেন না? তো কথা বলেন না কেন? হ্যাঁ, তারপরে আর কে? আর কেউ আছেন? ওকে, তো তাহলে ইফ আই হ্যাভ, তাহলে এখানে একটা বিষয়টা হলো এই যে টু স্ট্রিংটা আমরা দেখতে পাচ্ছি, হাউ মেনি ইমপ্লিমেন্টেশন ইজ দেয়ার বলেন তো? 1, একটাই বডি টু স্ট্রিং এর, তাই না? যেটা দেখা যাচ্ছে। ওকে, নাও ক্যান আই হ্যাভ অ্যানাদার টু স্ট্রিং? If I, then the two string is overloaded. Okay, so let's put another two string. So ধরেন আমাদের যে টু স্ট্রিং, এটাকে যদি আমি কমেন্ট করে অটো জেনারেট করি, জেনারেট টু স্ট্রিং, তাহলে দেখেন এইটাও কিন্তু টু স্ট্রিং, রাইট? আবার আমি এটা রাখছি, এটাও টু স্ট্রিং। তো এখন কয়টা ইমপ্লিমেন্টেশন আছে টু স্ট্রিং এর? 2টা, কিন্তু সে এরর দিচ্ছে। সে বলছে, এই যে দেখেন এরর দিয়েছে, কেন? তার মানে ওভারলোডিং সে অ্যালাউ করছে না। ওয়াই? সেম প্যারামিটার, সেম প্যারামিটারে ওভারলোডিং এর সমস্যা কি? না, কল তো আমি করব, কলার, কিন্তু কম্পাইলার ক্যানট মেক দ্য ডিসিশন হুইচ ইমপ্লিমেন্টেশন টু এক্সিকিউট। Okay, so if you have multiple implementation, you can have as many implementation for a method as you want.
but for each implementation, the parameter list has to be unique. So that when you make a call by supplying the parameter or no parameter, that call, the parameter list will match exactly with one implementation, and that implementation will be executed. So are we on the same page? So if I change this, for example, let's say string str, now there is no problem. So now in toString, if I supply a text, then this version will be executed. And if I supply no parameter, then this version will be executed. Okay? So that is method overloading. We have been doing this by overloading constructor. দেখেন এখানে প্যারামিটার কি? জিরো প্যারামিটার। এখানে 2 integer parameters. এখানে 3 integer parameters. So all 3 implementation of constructor is there side by side. And which one will be executed depends on what I supply while allocating memory for that instance. তাই না? আমি যদি শুধু নিউ ম্যাট্রিক্স বলি উইদাউট সাপ্লাইং এনিথিং, তাহলে এইটা এক্সিকিউট হবে। নিউ ম্যাট্রিক্স করার সময় যদি আমি 2টা ইন্টিজার দিই, এই ভার্সনটা এক্সিকিউট হবে। 3টা দিলে এই ভার্সনটা এক্সিকিউট হবে। So we have overloaded actually without discussing the concept, but now you know. Okay? তাহলে এটা আমরা বুঝতে পারলাম? ওকে। Now what is তাহলে এখানে একটা প্রিরিকুইজিট কি? নোট parameter list for each version or each implementation must be unique. ওকে, ইউনিক কিভাবে হতে পারে? Number of parameter can be different. Number may be same, but type is different. Type of the parameters are different. তারপর আর কি হতে পারে? Sequence of the parameter can be different. Combination of above 3. যেভাবেই হোক ডিফারেন্ট লিস্ট হলেই অ্যালাউড, কারণ তখন কলটা অনলি একটা ইমপ্লিমেন্টেশনের সাথে ম্যাচ করবে। নাও হোয়াট ইজ মেথড চেইনিং? বলেন তো দেখি। জি, চারটা কোন চারটা? এগুলো এগুলো বলেছি যে ইউনিক কিভাবে হতে পারে। প্যারামিটার লিস্ট মাস্ট বি ইউনিক, এটা বলা হয়েছে। ইউনিকনেস আপনি কিভাবে করতে পারেন? হতে পারে যদি সিকোয়েন্স আলাদা হয় বা টাইপ আলাদা হয়। যেমন এখানে যদি বলি, এক্সাম্পল হিসেবে যদি বলি আপনাকে, পাবলিক সেম হলে তো বিল্ড হবে না, তার মানে অ্যালাউড না। ওভারলোড করতে হলে প্যারামিটার লিস্ট ইউনিক হতেই হবে। দ্যাটস দ্য প্রিরিকুইজিট। এই যে প্রিরিকুইজিট, প্যারামিটার লিস্ট ফর ইচ ইমপ্লিমেন্টেশন মাস্ট বি ইউনিক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নাও হোয়াট ডু ইউ মিন বাই চেইনিং? কানেক্ট করা মানে কি? multiple calls, okay,
are merged in one call statement. Okay, তার মানে এটা মানে হচ্ছে when multiple method calls are chained, okay, means are combined in one call statement, we say that the method calls are chained. Okay, ভালো কথা। এখন এটারও কিছু প্রিরিকুইজিট আছে। ওকে, না চেইন এনশিওরস, চেইন কেন করি? নট অনলি দ্যাট, সেটা তো আমি ইন্ডিভিজুয়াল কলেও করতে পারি, পারি না? আমি তো ইন্ডিভিজুয়াল কলেও সেটা করতে পারি, পারি কিনা? ধরেন স্টুডেন্ট আসিফ equal to new student, comma Shafiq equal to new student. তা এখন আমি যদি বলি যে আসিফ ডট রেজিস্টার কোর্স, and then if I say asif dot pay bill, বলতে পারি না? তো এখানে তো আপনি সিকোয়েন্স এনশিওর করছেন, আগের কল আগে এক্সিকিউট হবে, পরের কল পরে এক্সিকিউট হবে, তাই হবে না? কিন্তু চেইন করলে যেটা হবে যে প্রিভিয়াস কল will initiate the next call. Okay, না এই কলটাকে ইনিশিয়েট করছে না। তো এখানে আমরা বলতে পারি যে নো চেইন, নো চেইন। ওকে, আর যদি বলি চেইন, তাহলে আমরা কি বলতে পারি? আসিফ ডট রেজিস্টার্ড কোর্স ডট পে বিল। নাও এখানে কি ঘটলো একটু দেখেন। রেজিস্টার কোর্স মেথড, previous method initiates the execution of second method, okay, my next method. So here after execution the previous method call okay will initiate the execution of next method call in the chain. That is the difference. Okay, another thing is it means the previous call must supply the client of the next call. গল্প করেন কেন আপনারা? তাহলে the previous call must supply
the client, okay, of the next call. তাহলে এটা কি বোঝা গেল? বলেন। কিসের টাইপ? কার প্যারামিটার? আপনি তো প্যারামিটার বলতেছেন, রিটার্ন আর প্যারামিটার তো এক জিনিস না। প্যারামিটার হচ্ছে এইটা, দিস ইজ প্যারামিটার। হ্যাঁ, তার মানে এটা কিভাবে সাপ্লাই দিবে? সো তাহলে এইটারই সাবমিশন আমরা বলতে পারি দ্য রিটার্ন ভ্যালু, ওকে, will be the return value of previous call will be the client of next call. ঠিক আছে? তো তার মানে হলো it means the return type of the previous call must be the client type of next call. Okay? এইটুকু বুঝলেই আপনি মেথড ট্রেনিং বুঝে গিয়েছেন। ওকে, ঠিক আছে। ওকে, তার মানে প্রিভিয়াস কলে রিটার্ন টাইপ যদি ভয়েড হয়, ওইটার সাথে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রিভিয়াস কলের সাথে পরের কোনো কলকে চেঞ্জ করতে হলে প্রিভিয়াস কলের রিটার্ন মাস্ট বি নন ভয়েড। নন ভয়েড হইলেও আবার হবে না, সেটা আবার কোনো ক্লাস টাইপ হইতে হবে। যে কোনো ক্লাস টাইপ হইলেই আবার হবে না, যে কলটাকে চেঞ্জ করতেছেন তার ক্লাস টাইপ হইতে হবে, মানে ওই ক্লাসের টাইপ হইতে হবে, তাহলেই তো ক্লায়েন্ট হইতে পারবে। অন্য ক্লাসের রিটার্ন ভ্যালু তো আর আরেকটা ক্লাসের মেথডের ক্লায়েন্ট হতে পারবে না, তাই না? নাও ওয়াই ডু উই চেইন? বুঝলাম চেইন কিভাবে কাজ করে, সেটা বুঝলাম, বাট ওয়াই ডু উই চেইন বলেন। So the question is, why oftentimes we see methods are chained even in library class code? Okay, it is seen that the methods are chained. It's a standard practice. Why? Oftentimes কি বলে? Why often it is seen? Okay, ঠিক আছে, বলেন কি মনে হয়? আপনি চাচ্ছেন না, আপনি তো চেঞ্জ করছেন। সিকোয়েন্সিয়ালি কল করলে সমস্যা কি? চেইন কেন করতে হবে? ওটা তো আপনি সিকোয়েন্সিয়ালি কল স্টেটমেন্টগুলো লিখতে পারেন, এই যে উপরে দেখালাম। এভাবে করলেও তো হইতো, তাইলে আপনি এইভাবে করবেন কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিসের টাইম কম? এক্সিকিউশন টাইম তো সেম। কল হইলে তার যে কোড সেটা তো এক্সিকিউট করবেই।
রেজিস্টার কোর্স পেজ মিলে এক্সিকিউট হবে কিন্তু আপনি চেঞ্জ করতে রেজিস্টার কোর্স যদি এক্সিকিউট না হতো পেজ এক্সিকিউট করতে আচ্ছা, তাইলে কি বুঝলেন ওনার কথা থেকে? ধরেন এই রেজিস্টার করতে গিয়ে একটা ঝামেলা হইল, ঠিক মতো হইল না, কিন্তু এটাও এক্সিকিউট হয়ে যাবে, তাই তো? এখানে কেন মনে করতেছেন এটা? রেজিস্টার কোর্সের সেটা রিটার্ন করবে সে স্টুডেন্ট অবজেক্ট, কারণ পেবিলও স্টুডেন্ট ক্লাসেরই একটা মেথড, তাহলে তাকে একটা স্টুডেন্টই রিটার্ন করতে হবে। এখানে আপনি বলে দিচ্ছেন পেবিলের ক্লায়েন্ট আসিফ, এখানে সে দিস রিটার্ন করবে, কারণ এইটার ক্লায়েন্ট হচ্ছে আসিফ, তাহলে দিস রিটার্ন করলে এইটার জন্য সে আসিফই রিটার্ন পাবে। সমস্যা কি? মানে এই দুটার মধ্যে ডিফারেন্স কোথায় তাইলে? তা এইটা আপনাদের হোমওয়ার্ক। Tell me the answer in next class. আচ্ছা, তাহলে আমরা চেইন বুঝতে পারলাম। ওকে, তাহলে ম্যাট্রিক্স ক্লাসে আমরা যদি চেইন করতে চাই, কার সাথে কাকে চেইন করা যেতে পারে? এই যে আপনি এখানে বলতেছেন রান টাইমে যদি যাই, ধরেন আপনি বলেছেন যে ম্যাট্রিক্স ক্যান বি ট্রান্সপোজড। এখন যদি এক্সিকিউট করেন কি হবে বলেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু আমি কোনো ভ্যালিডেশন করি নাই, কিন্তু ভ্যালিডেশনের কি কোনো স্কোপ আছে? কি স্কোপ আছে বলেন? হ্যাঁ, না, এই ভিউটাতে ভ্যালিডেশনের সুযোগ আছে কিনা বা আসলে করা উচিত কিনা, আমি তো করি নাই। ওয়াই আই ডিড নট ভ্যালিডেট? টু সেভ মাই টাইম। কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন হলে ভ্যালিডেশন থাকতো। কি থাকতো বলেন দেখি? আমি ম্যাট্রিক্স জেনারেট না করে যদি এক্সিকিউট বাটন ক্লিক করি, তাহলে তো ক্র্যাশ এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে, তাই না? M1 M2 তো নাল, তো তখন M1 ডট ট্রান্সপোজ সব নাল, নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। তাহলে আপনি এই অপারেশনস গুলো তাহলে এখানে কি ভ্যালিডেট করতে পারেন আপনি? হাউ ক্যান ইউ এনশিওর দ্যাট দ্য ম্যাট্রিক্স আর ক্রিয়েটেড বিফোর ইউ এক্সিকিউট এনি অপারেশন? মানে এই বাটন ক্লিক করলে কি চেক করবেন? দুইভাবে করতে পারেন। প্রথমে আপনি দেখতে পারেন যে ইফ M1 নট ইকুয়াল টু নাল অ্যান্ড M2 নট ইকুয়াল টু নাল, তখনই আপনি কম্বো বক্সে কি সিলেক্ট করলো ওইসবে যাবেন, তাই না? আদারওয়াইজ আপনি বলে দেন যে ম্যাট্রিক্স আর নট ক্রিয়েটেড, একটা অ্যালার্ট দিয়ে বলে দেন, সো নো অপারেশন ক্যান বি পারমিটেড। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে কি, যে আপনি কম্বো বক্স আর এই বাটনকে ডিসেবল করে রাখবেন, আনলেস ইউ ক্রিয়েট দ্য ম্যাট্রিক্স, আইদার এই বাটন অথবা এই বাটন দিয়ে। তো যখন এই বাটন বা এই বাটন দিয়ে ম্যাট্রিক্স, এই বাটনটা ক্লিক করলে এই দুইটা এনেবল হবে, আর এই বাটনটা যতবার দরকার সবগুলো হয়ে গেলে তখন এনেবল হবে। ধরেন 2/3 3/4, তাহলে এখানে 6টা, এখানে 12টা, 18টা, তাহলে এই বাটনটা যখন 18তম বার ক্লিক করবেন তখন এই দুইটা এনেবল হবে। 17 বার পর্যন্ত এই দুইটা ডিসেবল থাকবে, অথবা এইটা যদি ক্লিক করেন তাহলেও এই দুইটা এনেবল হবে। সো দ্যাট ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি এনশিওর যে আপনারটা হচ্ছে না। তো এখানে আপনি কিন্তু ইনপুট নিচ্ছেন, কিন্তু আপনি সরাসরি এই ডাইমেনশন দুটো, তো এখানেও ভ্যালিডেশনের ব্যাপার আছে। কি ভ্যালিডেশনের ব্যাপার আছে?
এখানে আমি যদি বলি যে 2.5 রোজ, তাহলে হবে? তাহলে দে শুড বি হোল নাম্বার, নো ফ্র্যাকশন। তাহলে ওটা আপনাকে ভ্যালিডেট করতে হবে। আচ্ছা, আমি বললাম যে 0 রো আর 3 কলাম, হবে? তাহলে নাম্বার অফ রো ক্যানট বি 0। আচ্ছা, আমি যদি বলি যে 1 রো 1 কলাম, তাহলে হবে? এটা ম্যাট্রিক্স। 1 রো 1 কলাম তো একটা সিঙ্গেল এলিমেন্ট। হ্যাঁ, ডু ইউ ট্রিট দ্যাট অ্যাজ এ ম্যাট্রিক্স? একটা সিঙ্গেল ভ্যালু। 1 রো 1 কলাম মানে কি একটা ভ্যালু, তো এটা একটা সিঙ্গেল ইন্টিজারের বরাবর, তাই না? তার মানে অ্যাটলিস্ট দুইটা যদি না হয়, তাহলে ইট শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 2 অ্যান্ড পজিটিভ নাম্বার অ্যান্ড ক্যানট বি ফ্র্যাকশন। তাহলে এই ধরনের কিছু ভ্যালিডেশন আপনাকে করতে হবে জেনারেট করার আগে। তাহলে এই জেনারেট বাটনের মধ্যে আপনি এগুলোকে ভ্যালিডেট করবেন। হ্যাঁ পারেন, কিন্তু আপনি সেটা মানে ওইটাই আপনার যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আপনি করবেন। ওইটা যদি আপনি রিকোয়ারমেন্ট হয় যে হ্যাঁ আমি একটা রো আর একটা কলাম এইটাকে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, তো করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, চোখে যদি দেখা ম্যাট্রিক্স 2D মনে না হয়, তাহলে তো অন্তত 2/2 মিনিমাম হওয়া উচিত। So that's up to you. But the point is, you need to validate. So I skip all the validation in my code, but you need to do for your project, not all, but at least few. Okay? যার চারজনকেই দুই একটা করে ভ্যালিডেশন করবেন, যাতে আপনি ভ্যালিডেশন পারেন, এটা একটা ডেমনস্ট্রেশন থাকে। যেহেতু টাইম কম, হয়তো আপনার 100টা FXML, সবগুলোর সব ইনপুট তো আপনি ভ্যালিডেট করার সময় নাই, দু একটা করবেন, ঠিক আছে? স্পেশালি পাসওয়ার্ড, আইডি, ডেট, এগুলো বেশি ভ্যালিডেশন দরকার হয়। হ্যাঁ, ডেট, আপনি এমন একটা ডেট দিলেন যে আপনার ডেডলাইন সাবমিশন, আমি একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করতেছি, ওখানে ডেডলাইন থাকে না? ডেডলাইন কি প্রিভিয়াস ডেট হইতে পারবে? তাহলে আমি তো ডেট পিকার দিয়ে ডেট সিলেক্ট করতেই পারি, অ্যান্ড সিলেকশন অ্যাজ এ সিলেকশন দ্যাটস এ ভ্যালিড ডেট। কিন্তু আমার কাজের কনটেক্সটে ইটস ইনভ্যালিড, বিকজ এই কাজটার জন্য ফিউচার ডেট হইতে হবে। তো এরকম কিছু কিছু ভ্যালিডেশন করার ট্রাই করবেন। ওকে, তাহলে এখন আমি যদি এই ট্রান্সপোজটা দেই, হোয়াট ক্যান বি চেঞ্জ, মানে হোয়াট ইজ এক্সপেক্টেড হিয়ার ইন দ্য ভিউ। এই বাটনটা ক্লিক করলে কি এক্সপেক্ট করছি আমরা? হ্যাঁ, অরিজিনাল ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই না? নাহলে আমি বুঝবো কি করে যে ট্রান্সপোজ হয়েছে? বা অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করি? জেনারেট করে ফেললাম। অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন কি? এটা ক্লিক করলে অরিজিনাল ম্যাট্রিক্স দুটো দেখায় এবং অ্যারেড ম্যাট্রিক্সটাও দেখায়, তাই না? আচ্ছা, ডাইমেনশন ম্যাচ করতেছে না, এই জন্য অ্যাডিশন অ্যালাউড না। 3/4 অ্যান্ড 3/4। এখন নতুন করে আবার জেনারেট করলাম, এই যে। তাহলে এইখানে আমরা চেইন করতে পারি, এই যে তিনটা, এটাকে আমরা চেইন করতে পারি। ওকে, তাহলে এটাকে বুঝতে পারছেন? তো ধরেন আমি বললাম যে এম ডট শো ম্যাট্রিক্স ডট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স, তাহলে সে আগে বিফোর ট্রান্সপোজ শো করবে, ট্রান্সপোজ করবে, তারপরে আফটার ট্রান্সপোজ শো করবে। ওকে, আচ্ছা, এখন আসেন এইখানে আমার ক্লায়েন্ট কি হতে পারে। সো দ্য ক্লায়েন্ট who can be the client? ওকে, তার মানে এখানে পসিবল ক্লায়েন্টস এইভাবে যদি লিখি,
client of previous call and next call can be same. That's a possibility. Okay. Client of previous and next call can be same. Example কি হতে পারে? Asif dot register course dot pay bill. তাইলে আসিফের জন্য কোর্স রেজিস্ট্রেশন হচ্ছে এন্ড দেন বিল পে হচ্ছে আসিফের জন্যই। এখানে ইট মেক্স সেন্স যে দুইজনের ক্লায়েন্টই আসিফ, রাইট? আচ্ছা, client of previous and next call can be different instance, okay, can be এখানে same instance, okay. আর এখানে আমরা বলছি different instance of same class, okay, different instance of same class. And it can be different instance of different class, তাও হতে পারে different classes. Three possibilities. এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন তো দেখি আপনাদের মাথায় কি আসে। তাহলে এখানে কি বলছি যে একই ক্লাসের ইনস্ট্যান্স কিন্তু ভিন্ন ইনস্ট্যান্স। ম্যাট্রিক্স ক্লাসের কনটেক্সটে আপনি দিতে পারবেন। আচ্ছা, ম্যাট্রিক্স ক্লাসের কনটেক্সটে যদি বলি matrix M1 equal to new matrix, okay, 3/4, then M1 dot show matrix dot transpose matrix dot show matrix. তাহলে আপনার উদ্দেশ্য কি? আগে ম্যাট্রিক্সটাকে দেখাবো, দেন ট্রান্সপোজ করে ট্রান্সপোজ ভার্সনটাও দেখাবো। তাইলে এই যে দুইবার দেখানো আর মাঝখানে ট্রান্সপোজ করা একটা ম্যাট্রিক্সের উপরেই তো হচ্ছে, সেম ইনস্ট্যান্স, তাই না? তো ডিফারেন্ট ইনস্ট্যান্স দিয়ে বলেন দেখি। তাহলে শো ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ আপনি নর্মালি এক্সপেক্ট করতেছেন ভয়েড, কিন্তু এখন আপনি জানেন যে এটা আসলে ভয়েড হইলে হবে না। তাহলে শো ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ম্যাট্রিক্স, আর বডিতে আপনি কি রিটার্ন করবেন? দিস, কারণ আপনি তো সেম ইনস্ট্যান্স রাখতে চাচ্ছেন, রিটার্ন দিস, আর এটা তো রিটার্ন দিস। তাহলে এইটার ক্লায়েন্ট হচ্ছে M1, ও যদি রিটার্ন দিস করে তাহলে এইটার ক্লায়েন্ট হিসেবে M1 কি পাবে, আর ও যদি রিটার্ন দিস করে তাহলে এটার ক্লায়েন্ট হিসেবে আবার সেই একই M1 ফেরত আসবে। তার মানে তিনটা কলই আমার চেইনে একই ক্লায়েন্টের উপরে কাজ করবে। সো যদি সেটা আমার রিকোয়ারমেন্ট হয়, দ্যাটস দ্য পসিবিলিটি। কিন্তু একই ক্লাসে ডিফারেন্ট ইনস্ট্যান্স, এটা একটা এক্সাম্পল দেন দেখি। ম্যাট্রিক্সেই আছে, আপনি বলতেছেন যে ধরেন M4 equal to M1 dot add matrices, প্যারামিটার কি ছিল? এটা আমরা করেছি অলরেডি। এখানে কি হচ্ছে? এখানে তো কোনো চেইন নাই। চেইন আছে না, কিন্তু এই মেথডটা কি করে? M1 এর সাথে M2 অ্যাড করে M4 এ কি দেয়, ও কি রিটার্ন করে? সেটা কি M1? ও কি দিস রিটার্ন করে নাকি ও প্যারামিটার রিটার্ন করে?
প্যারামিটার মানে M2 না, ও টেম্প নামে আরেকটা আমাদের কোডে আমরা যেটা করেছি সে থার্ড একটা ম্যাট্রিক্স রিটার্ন করে। তা আপনি যদি এখন এটাকে চেঞ্জ করেন যে ডট অ্যাড ম্যাট্রিসেস M3, তাইলে কি হবে, কি দাঁড়ালো জিনিসটা? এখান থেকে ক্লায়েন্টকে না, এই অ্যাড ম্যাট্রিক্স প্রথম কলটার ক্লায়েন্টকে M1 কিন্তু ও কি দিস রিটার্ন করবে না, তাহলে পরের অ্যাড ম্যাট্রিক্সের ক্লায়েন্টকে না না M1 প্লাস M2 প্লাস M3 বা X প্লাস Y প্লাস Z, এটার মানে কি? Addition is left associative, method chain is also left associative. তাইলে X plus Y plus Z মানে কি? Z এর সাথে কে অ্যাড হবে? Y অ্যাড হবে নাকি X অ্যাড হবে? কোনোটাই হবে না। X Y এর যে সাম সেইটা অ্যাড হবে। তাহলে এখানে তো M1 আর M2 এর সাম হচ্ছে 10, তাহলে এই যে পরের কলের ক্লায়েন্ট কি হবে? 10। তা 10 কোন ক্লাসের ইনস্ট্যান্স? ম্যাট্রিক্স। M1 কোন ক্লাসের ইনস্ট্যান্স? ম্যাট্রিক্স। বাট দুইটা কলের ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইন্টারেস্টিং হলো যে হিয়ার সেম মেথড ইজ চেঞ্জড টুয়াইস। ডিফারেন্ট মেথড আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে? এইটাই করতে পারেন যে M4 equal to M1 dot add matrices dot subtract matrices করা যায় না? তাইলে M4 এ কি আসবে? M1 plus M2 minus M3, তো বেসিক্যালি temp minus M3। ঠিক আছে, তো আপনি ওই ফাইনাল আউটপুট যেটা সেটাকে আবার শো করে দিতে পারেন। তাহলে এখানে কি হলো? Different methods are changed for different client. ওকে, তাহলে এখানে কি হয়েছে? Different methods are changed for different clients. Okay, then same client of the second call called is also used as a client of third call. তো অনেক কম্বিনেশন এটা হতে পারে। তো দেখেন অ্যাড ম্যাট্রিক্সের ক্লায়েন্ট হচ্ছে M1, সাবট্রাক্ট ম্যাট্রিক্সের ক্লায়েন্ট হচ্ছে temp1, এইখান থেকে আবার আরেকটা temp রিটার্ন করবে, অ্যানাদার temp, এইটার একটা temp আছে, এটারও তো একটা temp আছে। তো এইটার টেম্পটা হচ্ছে এইটার ক্লায়েন্ট, আর এখান থেকে যে সেকেন্ড টেম্প আসবে সেটা আবার এইটার ক্লায়েন্ট। আসলে তিনটি ক্লায়েন্ট আলাদা, আমি ভুল বলেছি। ওকে, 3 different clients are 3 different methods are changed for 3 different clients. আপনার যদি বোঝার সুবিধার জন্য আমরা এখানে বলতে চাই ক্লায়েন্ট অফ ফার্স্ট কল কে M1, ক্লায়েন্ট অফ সেকেন্ড কল বলেন temp returned by add matrices. The temp
রিটার্ন বাই অ্যাড ম্যাট্রিসেস। আর পরেরটা ক্লায়েন্ট অফ থার্ড কল, এটাও টেম বাট রিটার্ন বাই সাবট্রাক্ট ম্যাট্রিসেস। সো 3 ডিফারেন্ট ইনস্ট্যান্স। মেক সেন্স? তো এইভাবে জিনিসগুলো হয়। আচ্ছা, ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ, এইটা বোধহয় এখানে যাবে, ক্লায়েন্ট অফ ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস, এটা হবে ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ ডিফারেন্ট ক্লাস। ওকে, ডিফারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স হলো ডিফারেন্ট ইনস্ট্যান্স হবেই। এটার একটা এক্সাম্পল দেন দেখি। ডিপার্টমেন্ট কম্বো বক্স অলরেডি করে ফেলছেন কিন্তু, ডট গেট আইটেমস ডট অ্যাড, এখানে চেঞ্জ হয়েছে না? কোন মেথডের সাথে কোন মেথড চেঞ্জ হয়েছে? গেট আইটেমস এর সাথে অ্যাড চেঞ্জ হয়েছে। গেট আইটেমস এর ক্লায়েন্ট কে? কম্বো বক্স। তাহলে গেট আইটেমস কম্বো বক্স ক্লাসের মেথড। আর অ্যাড মেথডের ক্লায়েন্ট কে? লিস্ট। আইটেমস ইজ এ লিস্ট। কম্বো বক্সের ভেতরের একটা ফিল্ড হচ্ছে আইটেমস, যার টাইপ হচ্ছে অবজারভেবল লিস্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মেথড চেইনিং দেখলাম। এখন আমরা কি মেথড চেইন করতে পারবো? এখানে ধরেন আমার তো ম্যাট্রিক্স ক্লাস যা তৈরি করা আছে, আমি কি 2টা ম্যাট্রিক্সকে অ্যাড করতে পারবো? 3টা ম্যাট্রিক্সকে কোড চেঞ্জ না করে? ইট ইজ অলরেডি রেডি ফর চেইনিং, কারণ m1 প্লাস m2 প্লাস m3 ইট ইজ অলরেডি রেডি ফর চেইন, আপনি ইউজ করলেই হয়। ঠিক আছে? তো এটা আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেখানে মাল্টিপল ম্যাট্রিক্স আপনি অ্যাড করবেন, যেমন আমাদের এখানে তো আমরা অ্যাড ম্যাট্রিক্সেস কল করেছি, এই যে এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনার যদি m3 থাকে করতে পারেন। দেখাবো? দেখাই? আচ্ছা, তাহলে এইটা যা আছে আছে, এটা থাক। তাহলে ম্যাট্রিক্স m3 equal to new matrix, ধরেন আমরা 3/3 দিব, সো 3/3, ওকে, কমা 10। তাহলে আমি যদি এখন বলি যে m3 m resultant matrix equal to m1 dot add matrices m3, the resultant matrix dot show matrix কনসোলে দেখাবে না, শো ম্যাট্রিক্স কিন্তু fxml আসবে না, কনসোলে দেখাবে। এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কনসোলে দেখাবে। ঠিক আছে? তো এখানে আমরা আরেকটা কাজও করতে পারি, এই যে শো ম্যাট্রিক্স যদি এটা নাও করতে চাই, তাহলে এখানে আমি শোতেও কিন্তু চেঞ্জ করতে পারবো, যদি আমি শো ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ একটা ম্যাট্রিক্স করে দিই। ওকে, তো তাহলে আমরা এখন কিন্তু 3টা ম্যাট্রিক্সের যোগফল হবে এটা। বুঝতে পেরেছেন? এটিকে বোঝা যায়? তাহলে আমরা যদি এটাকে রান করি,
3/3 দিয়েছিলাম, তাহলে সবগুলাই 3/3 হইতে হবে। এখানে শুধু M1 M2 আর রেজাল্টেন্ট দুইটারটাই দেখাবে, কিন্তু কনসোলে তিনটারটা দেখাবে। তাহলে দেখেন এই দুইটার সাথে এই যে 344-এর সাথে 14 যোগ করলে কত হয়? 358, আর আমি ওখানে 10-এর মধ্যে দিয়েছিলাম র্যান্ডম ভ্যালু। তাহলে দেখেন 358 এর সাথে 9 যোগ করলে 367। তাহলে ওই যে 9 হয়েছে, ওইটা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চাইলে দেখাই দিতে পারি। তাহলে আপনি এখানে বলতে পারেন M3 কে আপনি আগে শো করে দেন, M3 ডট শো ম্যাট্রিক্স। এখন আপনি দুইটা দেখুন, শো ম্যাট্রিক্সকে চেইন করা যাবে, কিন্তু আপনি শো ম্যাট্রিক্সকে কার সাথে চেইন করতে চান? শো ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স, তাহলে হ্যাঁ এখানে করা যাবে, হ্যাঁ এখানেও চেইন করা যাবে। তখন আপনার ওই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটাই শো করে দিবে। হ্যাঁ এটাও হবে। তাহলে M3টাকে আগে শো করি, গুড আইডিয়া। কি হলো? তাহলে আগে আমরা M3টাকে বানাই নিলাম, তাহলে M3টা শো হয়ে গেল। এখন আপনি শুধু কাকে শো করবেন? ওই যে সেকেন্ড অ্যাডিশনের যে টেম, ওইটাই তো আসলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। এটা করলে হবে, তাইলে এটা আর লাগবে না। না, এখানে একটা প্রবলেমটা কি আছে বলেন তো দেখি। না, দেখেন ভালো করে দেখেন 112 নম্বর লাইন, লেফট হ্যান্ড সাইডে কি আছে? আপনি যখন বলেন যে রেজাল্ট ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি মাইনাস ডি হাবি যাবে অনেক কিছু সেমিকোলন, তো রেজাল্টে ভ্যালুটা কখন যাবে? a প্লাস বি করলেই কি রেজাল্টে ভ্যালু চলে যাবে? লাস্টে পুরোটা কমপ্লিট করবে তারপরে যাবে। তো এখানে পুরোটা কমপ্লিট হচ্ছে শো ম্যাট্রিক্সের পরে, তো শো ম্যাট্রিক্স ভয়েড রিটার্ন করে। কিসের ভেরিয়েবলটা? হ্যাঁ, রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তো একটা ম্যাট্রিক্স। কিসের ভেরিয়েবল? কোন ভেরিয়েবল? M3 তো আমি ডিক্লেয়ার করেছি উপরে, যে কোথায় M3 তো ডিক্লেয়ার করলাম, এই যে ম্যাট্রিক্স M3। So M3 is not a problem. M3 তো declared and instantiated. অ্যাডও হয়ে গেছে, এইটুকু দিলে কোনো এরর দিবে না, তার মানে হ্যাঁ, কারণ শেষের চেইনের লাস্ট কল কোনটা? তাহলে শো ম্যাট্রিক্স যেটা রিটার্ন করবে সেটাই তো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে যাবে। তো শো ম্যাট্রিক্স কি রিটার্ন করতেছে? ভয়েড। আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স কি ভয়েড নাকি? ও তো একটা ম্যাট্রিক্স ইনস্ট্যান্স এক্সপেক্ট করে, কিন্তু আপনি রিটার্ন করতেছেন ভয়েড। এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের তো ইস্যু নাই, এটা হচ্ছে রিটার্ন টাইপের। তাহলে শো ম্যাট্রিক্স মাস্ট রিটার্ন ইটসেলফ, শো ম্যাট্রিক্সের যে ক্লায়েন্ট তাকেই রিটার্ন করতে হবে। সো নাও আপনার শো ম্যাট্রিক্স ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিল, কিন্তু হঠাৎ করে এখন আপনি দেখতেছেন যে শো ম্যাট্রিক্স রিটার্ন টাইপ ক্যান নো লঙ্গার বি ভয়েড। তাহলে এখন আপনার শো ম্যাট্রিক্স যেটা আছে এখানে এখন আপনি ভয়েডের জায়গায় কি দিবেন? ম্যাট্রিক্স দিতে হবে। গুড। তাহলে এটা হবে ম্যাট্রিক্স। আর যেহেতু রিটার্ন টাইপ ম্যাট্রিক্স, রিটার্ন স্টেটমেন্ট লাগবে। তো রিটার্ন দিস, যাকে শো করতেছি তাকে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে দিতে চাই, তাহলে দিস। এখন দেখেন আপনার রেজাল্ট গন, ঠিক আছে।
এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, কনসোলে আমরা M3 এবং রেজাল্টের ম্যাট্রিক্স দুটেই দেখতে পাবো। এই দেখেন 065847912, তাহলে এটার সাথে যদি যোগ করেন 129 থাকবে, 475 এর সাথে 8 অ্যাড করলে 483, আর 359 এর সাথে 9 অ্যাড করলে 368। তাহলে এই যে মেথড চেইন এটা এখানে কাজ করতেছে। এখানে তিনটা মেথডকে চেইন করা হয়েছে, অ্যাড ম্যাট্রিক্স, না দুইটা ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স দুইবার, দেন ফলোড বাই শো ম্যাট্রিক্স। ওকে, যে কোড দেখেন, অ্যাড ম্যাট্রিক্সকে দুইবার শো করা হয়েছে, ফলোড বাই শো ম্যাট্রিক্স। তো এইটা আপনি খুব কমন, ঠিক আছে? আপনি এই যে কম্বো বক্স আইটেম অ্যাড করেন, টেবিল নিয়ে যখন কাজ করবেন, সো লাইব্রেরি ক্লাসগুলোতে প্রচুর মেথড চেইনিং হয় এবং আমরা এটা করে থাকি ফর কনভিনিয়েন্স। ওকে, তাহলে আমাকে একটু রিসার্চ করে এসে নেক্সট ক্লাসে অ্যান্সারটা দিবেন। সিকোয়েন্সিয়ালি কল করলেও তো করা যেত, কেন আপনি চেইন করেন, মানে মোটিভেশনটা কি? ঠিক আছে, আপনারা এটা ট্রাই করছিলেন, এই বাটনটা হয়েছে, এই বাটনটা কাজ করানো আলোচনা করছিলাম না কিভাবে করতে হবে। চারটা ইন্ডেক্স মেনটেন করতে হবে, রো 1 ইন্ডেক্স, কলাম 1 ইন্ডেক্স, রো 2 ইন্ডেক্স, কলাম 2 ইন্ডেক্স। তাহলে ইনিশিয়ালি ইন্ডেক্সগুলো সব ধরেন 0 0 থাকবে। তা আপনি যখন এই বাটনটা প্রথমে ক্লিক করবেন, তখন আপনাকে চেক করতে হবে M1 M2 নাল কিনা, কারণ M1 M2 কে তো আগে এই যে 3/3 এবং 3 মানে এখানে যা থাকবে এটা দিয়ে তাকে টেমকে নিউ করতে হবে, ভ্যালুসকে M1 ডট ভ্যালুসকে এটা দিয়ে নিউ করতে হবে, M1 নিউ করার পরে আবার M2 ডট ভ্যালুসকেও এটা দিয়ে নিউ করতে হবে, M2 নিউ করার পরে। তো M1 M2 তো আপনি ইনিশিয়ালাইজে নিউ করে রাখছেন, কিন্তু ভ্যালুসকে তো নিউ করা হয় নাই, কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর ভ্যালুস ইকুয়াল টু নাল দিয়ে রাখছে। তাহলে এইটাকে এই M1 ডট ভ্যালুস আর M2 ডট ভ্যালুসকে নিউ করতে হবে ডাইমেনশন দিয়ে, অ্যারে সাইজ। তাহলে সেটা তো আপনি এই বাটন ক্লিক করলে করবেন, কিন্তু প্রতিবার তো করা যাবে না। না, প্রতিবার ক্লিক করলেই যদি আপনি M1 ডট ভ্যালুস নিউ করেন, তাহলে আপনি এতবার যা ডাটা দিচ্ছেন প্রত্যেকবারই তো আপনার অ্যারেটা রিপ্লেস হয়ে যাচ্ছে উইথ ব্র্যান্ড নিউ অ্যারে। প্রত্যেক ক্লিকেই আপনার M1 এর যে ভ্যালুস সেই 2D অ্যারেটা রিপ্লেস হবে উইথ অ্যানাদার 2D অ্যারে। তাহলে তো আপনি ডাটা হোল্ড করতে পারতেছেন না। তার মানে এই 2D অ্যারেটাকে নিউ করতে হবে শুধু প্রথম ক্লিকে। তো আপনি প্রথম ক্লিকে M1 এর ভ্যালুসকে নিউ করবেন আর M2 এর ভ্যালুসকে নিউ করবেন, কিন্তু সাবসিকুয়েন্ট ক্লিকগুলোতে করবেন না। হাউ ডু ইউ এনশিওর দ্যাট? তার মানে ক্লিক করলে আপনি আগে চেক করবেন যে M1 ডট ভ্যালুস নাল কিনা and M2 ডট ভ্যালুস নাল কিনা। তো প্রথমবার যখন ক্লিক করবেন তখন নাল থাকতে পারে, কিন্তু আপনি যখন সেকেন্ড টাইম থার্ড টাইম ক্লিক করবেন তখন তো ওটা নাল নাই, তাই না? এখন দেখেন আপনি তো এখানে আছেন, এই দুইটা কিন্তু ডিসেবল। এখন এইটা এনেবল করার অর্থ কি? আপনি ইনপুট দিতে চান, তাহলে এই বক্সের অন অ্যাকশনে আপনি M1 ডট ভ্যালুস এন্ড M2 ডট ভ্যালুস ইকুয়াল টু নাল করে দিবেন। কারণ এমন তো হতে পারে যে আপনি আগে এখানে ম্যাট্রিক্স নিউ করছেন, তো সেক্ষেত্রেও তো নাল হবে না, কিন্তু আপনি আবার ফ্রেশ ইনপুট দিতে চান। তো তখন এইটা এনেবল করার মানে এই চেক বক্সের অন অ্যাকশনে গিয়ে আবার M1 M2 এর ভ্যালুসকে নাল করে নেবেন, তারপরে প্রথম ক্লিকে গিয়ে আবার নিউ করবেন উইথ দ্য হোয়াট এভার দ্য নিউ ভ্যালুস আর দেয়ার, কারণ এই ভ্যালুগুলো তো চেঞ্জ হতে পারে। তারপর আপনি কি করবেন, রাখবেন কোথায়? এই যে ভ্যালুটা দিলেন এখানে, এই চেনটা রাখবেন কোথায়?
যদি এটা M1 এর জন্য হয় তাহলে M1 ডট ভ্যালুস রো 1 ইন্ডেক্স বাই কলাম 1 ইন্ডেক্স এই পজিশনে রাখবে। আর যদি M2 এর জন্য হয় তাহলে M2 ডট ভ্যালুস রো 2 ইন্ডেক্স বাই কলাম 2 ইন্ডেক্স। কিন্তু আপনার এটা কোন ইন্ডেক্সে যাবে আর M1 এ ঢুকবে না M2 তে ঢুকবে এটা বুঝবেন কি করে? ওই ইন্ডেক্স দেখেই বুঝতে হবে। তাহলে আপনি শুরু করবেন যদি আপনার রো 1 ইন্ডেক্স লেস দেন 3 হয় এই ক্ষেত্রে মানে এইটা হয় আর কলাম 1 ইন্ডেক্সও যদি লেস দেন এটা হয় তার মানে আপনি প্রথম ম্যাট্রিক্সের ইনপুটই দিচ্ছেন। তো প্রত্যেকবার বাটন ক্লিক করার পরে কলাম ইন্ডেক্সটাকে প্লাস প্লাস করবেন যতক্ষণ এটা কম। এইটা হয়ে গেলে তখন রো ইন্ডেক্স প্লাস প্লাস করবেন আর এটাকে 0 করবেন। তো এইভাবে রো ইন্ডেক্সও বাড়তে থাকবে মানে এটা 0 1 2 তারপরে ইন্ডেক্স 1 হবে এটা 0 1 2 তারপর আবার রো ইন্ডেক্স 2 হবে 0 1 2। এইভাবে যখন দুইটাই হাইয়েস্ট ভ্যালু হয়ে যাবে তখন আপনি রো টু ইন্ডেক্স এন্ড কলাম টু ইন্ডেক্স ইউজ করা শুরু করবেন ফর ইন্টারনাল ব্যালেন্স। এটা আপনাদের হোমওয়ার্ক ছিল করেন না যেহেতু করে ফেলেন। আমরা তো দেখাতে চাচ্ছি যে ইন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট একটা জ্ঞান তাই তো? হ্যাঁ এটাকেও আপডেট করবেন। ওই যে রো ওয়ান ইন্ডেক্স কলাম ওয়ান ইন্ডেক্স অথবা রো টু ইন্ডেক্স কলাম ইন্ডেক্স এটা ওখানে দেখাবেন। এন্টার দা 0 0 এলিমেন্ট ফর ফার্স্ট ম্যাট্রিক্স। এই যে এই বাটন ক্লিক করলে এটাকে সেট টেক্সট করতে হবে। এই বাটন যখন ক্লিক করতেছেন তখন তো আপনি একটা ইন্ডেক্স ইউজ করতেছেন আইদার রো 1 ইন্ডেক্স কলাম 1 ইন্ডেক্স অর রো 2 ইন্ডেক্স কলাম 2 ইন্ডেক্স সেটাই এখানে দেখাবেন। তাহলে এটা ক্লিক করলেই পরেরটা আবার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? সো ট্রাই দিস। তাহলে আপনাদের এইগুলো হয়ে গেল সেকশন 5। আচ্ছা এই স্ট্যাটিক মেথড নিয়ে তো আমরা কথা বলেছি। স্ট্যাটিক মেথডের অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। লগ ইনেরটা আলোচনা হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে কি হয় নাই? আচ্ছা তো তাহলে ওইটাই করি যেহেতু আজকে সময় কম। তাহলে এখানে দেখেন যে স্ট্যাটিক মেথডের ইউজটা কি আগে এটা বলেন তো দেখি। কখন when you will make a method static? এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনি কি এটাকে স্ট্যাটিক মেথড বানাবেন? Why not? ক্লাসের বাইরে না দ্যাটস নট ইররিলেভেন্ট অ্যান্সার দিলেন আপনি। কোশ্চেনটা বুঝেন। ম্যাট্রিক্স ক্লাস হ্যাজ এ মেথড কল্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্স। উইল ইউ মেক ইট এ স্ট্যাটিক মেথড? Will you make it a static method? আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আমরা এখানে লেখার চেষ্টা করি পাবলিক ট্রান্সপোজ ম্যাট্রিক্স শুড ইট রিটার্ন এনিথিং? হ্যাঁ কেন? ও তো নিজেকেই মডিফাই করতেছে রিটার্ন করতে হবে কেন? ক্লায়েন্ট ইজ অলরেডি অ্যাভেলেবল টু দ্য কলার। তো ক্লায়েন্টই তো মডিফাই হচ্ছে তাহলে ক্লায়েন্টকে আবার আলাদা করে রিটার্ন করতে হবে কেন? ট্রান্সপোজ করে দিলে কি প্রিভিয়াস ম্যাট্রিক্স থাকে নাকি? না ম্যাথমেটিক্যালি ইটস ইনকারেক্ট। আপনি যখন একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে ফেলেন ইউ লস দ্য ম্যাট্রিক্স অরিজিনাল ম্যাট্রিক্স। ইউ ট্রান্সফর্ম দ্য ইউ আর নট মেকিং এ কপি অফ এ ম্যাট্রিক্স by interchanging rows and column. Transpose matrix এর concept কি? You make the change in place. আপনার given matrix will be transformed. এটাই তো কনসেপ্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। তার মানে আপনি ক্লায়েন্টকেই মডিফাই করবেন। তো ক্লায়েন্ট তো কলারের কাছে আসেই, নাহলে কলার কল করলো কিভাবে ক্লায়েন্ট ছাড়া? তা ক্লায়েন্ট তো অলরেডি কলারের কাছে অ্যাভেলেবল, আপনি ওটাকেই তো মডিফাই করে দিচ্ছেন ভেতরে।
তাহলে আর ওটা রিটার্ন করতে হবে কেন? তাহলে এটা void is good enough. কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে ক্লায়েন্টও অ্যাডেড ম্যাট্রিক্স না, প্যারামিটারও অ্যাডেড নন ক্লায়েন্টও অ্যাডেড ম্যাট্রিক্স না, ইটস এ ডিফারেন্ট ম্যাট্রিক্স যেটা কলারের কাছে নাই, সেই জন্য অ্যাড ম্যাট্রিক্স ওটা রিটার্ন করে টেম। কিন্তু C1 বা M1 তো কলারের কাছে আছে অলরেডি, তাহলে ওটা রিটার্ন করতে হবে কেন? এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনি তখনই রিটার্ন করবেন যদি এটাকে চেইনে প্রিভিয়াস কল হিসেবে ইউজ করতে চান। আদারওয়াইজ শুধু স্ট্যান্ড অ্যালোন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য ভয়েড ইজ ফাইন। কিন্তু M1 ডট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স করলে তখন আবার দিস রিটার্ন করতে হবে, বাট দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ট্রান্সপোজিং। সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করবেন চেইন এনেবল করার জন্য, তো সেটা করতে হলে করবেন। কিন্তু শুধু ট্রান্সপোজ অপারেশনটাকে যদি কনসিডার করি, আই ডোন্ট নিড টু রিটার্ন ক্লায়েন্ট। কিসের জন্য? আপনি তো ক্লায়েন্ট দিয়ে আমাকে কল করছেন, তাহলে আমি আপনাকে আবার ক্লায়েন্ট রিটার্ন করে আমার কি প্রয়োজন? ইট ইজ অলরেডি অ্যাক্সেসিবল টু ইউ অ্যান্ড আই এম আপডেটিং দ্য ক্লায়েন্ট, তাই না? ওকে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হলো এটাকে আমি স্ট্যাটিক করব নাকি করব না? শুড আই মেক ইট স্ট্যাটিক অর নট? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি যদি বুঝে থাকেন গত ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করেছি, তাই না? তাহলে বলেন দেখি, একটা মেথড স্ট্যাটিক মেথড, এই কথাটার মানে কি? পার্ট অফ দ্য ক্লাস কি? সব মেথডই তো পার্ট অফ দ্য ক্লাস। স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হচ্ছে ক্লাস, নট ইনস্ট্যান্স। এটার মানে কি? সেটা তো আপনি নিয়ম, কিন্তু এটার সিগনিফিকেন্সটা কি? এটার মানে ইনার মিনিংটা কি? এটা না জানলে আপনি ডিসিশন নেবেন কিভাবে যে একটা মেথডকে আমি স্ট্যাটিক করব কি করব না? ওকে, বুঝলাম। তাইলে আপনি কি এটাকে স্ট্যাটিক করবেন নাকি করবেন না? কল করতে ইনস্ট্যান্সের প্রয়োজন হয় না। না দরকার নাই, দরকার আছে, বিষয়টা এমন না। আপনাকে ডিসাইসিভ কনভিন্সিং মানে নিজেকে কনভিন্স করতে পারতে হবে যে দিস ইজ দ্য রিজন আই এম নট মেকিং ইট স্ট্যাটিক, অর দিস ইজ দ্য রিজন আই এম মেকিং ইট স্ট্যাটিক। আপনাকে তো সেটা বুঝতে হবে। আপনি যদি মানে দরকার নাই, করলাম না, করে না কখনো ইন জেনারেল। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি আপনার কোনো ইনস্ট্যান্স ফিল্ড নিয়ে কাজ করবে, নাকি সে ইনস্ট্যান্স ফিল্ড নিয়ে কাজ করবে না? করবে। হোয়াট ইজ ইনস্ট্যান্স লেভেল ফিল্ড বা নন স্ট্যাটিক ফিল্ড? মানে সবই তো ভ্যালু, আপনার আইডি, নেম, সিজিপিএ সবই তো ভ্যালু। এমপ্লয় যদি ক্লাস হয় তাহলে আইডি, নেম, স্যালারি, ডেজিগনেশন সবই তো ভ্যালু, ফিল্ড। কিন্তু এগুলো কি ইনস্ট্যান্স লেভেল ফিল্ড নাকি ক্লাস লেভেল ফিল্ড? ইনস্ট্যান্স লেভেল ফিল্ড নাকি স্ট্যাটিক ফিল্ড? কখন আপনি একটা ফিল্ডকে ইনস্ট্যান্স লেভেল ফিল্ড বলবেন? না না বুঝলাম, কিন্তু স্ট্যাটিক ফিল্ড না মানে নন স্ট্যাটিক ফিল্ড, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা যদি ট্রু না হয় তাহলে এটা ফলস। স্ট্যাটিক ফিল্ড না মানেই সেটা নন স্ট্যাটিক ফিল্ড, অর্থাৎ কিন্তু এটার মানেটা কি? আপনি বললেন যে স্যালারি একটা ইনস্ট্যান্স লেভেল ফিল্ড, এই কথাটার মানে কি? ভ্যালু তো দিলেন, ধরেন একটা স্যালারি আছে, কিন্তু এই ফিল্ডটা যে আপনি ক্লেম করছেন এটা ইনস্ট্যান্স লেভেল ফিল্ড, এই ক্লেমটার অর্থ কি? What is the meaning of that claim? Instance level. Every instance will have memory for that field, so that every instance can have its own value stored. তাহলে স্ট্যাটিক ফিল্ড হলো যে ফিল্ডের ভ্যালু সবার জন্য সেম। সো ওই ফিল্ডের জন্য সব প্রত্যেকটা ইনস্ট্যান্সের ভেতরে কপি তৈরি করে তো লাভ নাই। তখন আমরা ক্লাস স্পেসে একটা মেমোরি তৈরি করব, এভরি ইনস্ট্যান্স উইল রেফার টু দ্যাট, তখন সেটা স্ট্যাটিক ফিল্ড। স্ট্যাটিক মেথড যেহেতু ক্লাস স্পেস থেকে ফিল্ডটাকে ইউজ করে, স্ট্যাটিক ফিল্ড, এই জন্য ওটার ক্লায়েন্ট হচ্ছে ক্লাস। আর
নন স্ট্যাটিক মেথড বা ইনস্ট্যান্স মেথড যেহেতু ইনস্ট্যান্স ফিল্ড নিয়ে কাজ করে, ওই জন্য ওটা ক্লায়েন্ট হচ্ছে ইনস্ট্যান্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে মেথড, এটা কি স্ট্যাটিক মেথড হওয়া উচিত নাকি নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক কেন? ওকে, আরেকবার বলি, স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অনলি, কারণ স্ট্যাটিক মেথড কলের ক্লায়েন্ট হচ্ছে ক্লাস নেম। তাহলে ও তো ইনস্ট্যান্স তো আর ওর ক্লায়েন্ট না, তাহলে ও ইনস্ট্যান্সের মেমোরি বুঝবে পাবে কোত্থেকে? এই জন্য স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অনলি। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আপনি স্ট্যাটিক মেথড করেন, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স শুধু ম্যাট্রিক্স ক্লাসের স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারবে। তাহলে আর যদি স্ট্যাটিক মেথড না করি, তাহলে সে ম্যাট্রিক্স ক্লাসের ইনস্ট্যান্স ফিল্ডগুলো সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা কি হওয়া উচিত, স্ট্যাটিক মেথড না নন স্ট্যাটিক মেথড? নন স্ট্যাটিক মেথড, তাহলে এটা দিব না। এটা বুঝতে পারছেন সবাই? এটা তো, এটা না বুঝলে তো আপনি ডিসিশন নেবেন কি করে যে একটা মেথড স্ট্যাটিক হবে বা হবে না? তাহলে এটা নন স্ট্যাটিক হবে। তাহলে প্রশ্নটা হলো, নাও দ্য কোশ্চেন কামস, when will you decide যে এই পার্টিকুলার মেথডটাকে আমার স্ট্যাটিক করতে হবে? So what is the motivation of making a method static? সেটা নর্মাল মেথডও স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে। নর্মাল মেথড কিন্তু আপনার নন স্ট্যাটিক, স্ট্যাটিক সব ফিল্ডই অ্যাক্সেস করতে পারবে। স্ট্যাটিক মেথড শুধু স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারবে। কাজেই স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য স্ট্যাটিক মেথড লাগবেই, এটা ম্যান্ডেটরি না। এটা করতে পারেন, কিন্তু এর থেকেও বড় মোটিভেশন আছে। সেটা হলো যে একটা ইনস্ট্যান্স তৈরি করলে তার কিছু ওভারহেড থাকে, এটা বলেছি গত ক্লাসে, যে নিউ করলে মেমোরি অ্যালোকেট হয় এবং সাথে সাথে আবার কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়। তাহলে এখানে মেমোরি অ্যালোকেশন এবং কোড এক্সিকিউশন, এই দুইটা ওভারহেড আছে। অ্যান্ড ইনস্ট্যান্সটা যদি কাজে না লাগে, তাহলে এই ইনস্ট্যান্স তৈরি করে তো আমার লাভ কি? তো তখন আপনি ওই মেথড কল করার জন্য ইনস্ট্যান্সটা বানাইলেন, কিন্তু আসলে ইনস্ট্যান্সের কোনো ইউজ নাই। এটা কখন হবে? যদি আপনার মেথড ইনস্ট্যান্স ফিল্ড নিয়ে কাজ না করে, অথবা কোনো ফিল্ড নিয়ে সে কাজ করে না, শুধু প্যারামিটার নিয়ে কাজ করে। দ্যাট অলসো ক্যান বি দ্য কেস। তাহলে এই যে গত ক্লাসে আমি দেখাইছিলাম যে ডাটাবেস অ্যাক্সেসর ডট গেট স্টুডেন্টস, এই গেট স্টুডেন্টস কি করে, আমি কোর্স আইডি এবং সেকশন নাম্বার দিচ্ছি, সিস্টেম ডেট থেকে কারেন্ট সেমিস্টার বের করে ডাটাবেস থেকে এই স্টুডেন্ট লিস্ট রিটার্ন করবে, একটা স্টুডেন্ট অ্যারেতে আমি রিসিভ করবো। তাহলে এই মেথড কিন্তু ডাটাবেস অ্যাক্সেসর ক্লাসের কোনো ফিল্ড ইউজ করে না, ওর কোনো ফিল্ডই নাই, এটা একটা ইউটিলিটি ক্লাস। তাহলে আমি কেন একটা ডাটাবেস অ্যাক্সেসরের ইনস্ট্যান্স তৈরি করে সেটাকে ক্লায়েন্ট বানাবো? বানাতেই পারি, কিন্তু ওই ক্লায়েন্টটা ইউজলেস, আননেসেসারি, আই এম ওয়েস্টিং মেমোরি অ্যান্ড এক্সিকিউশন অফ কনস্ট্রাক্টর। তো তখন এইটা। আরেকটা হলো যে আপনার কাছে, আপনি কলার হিসাবে আপনার কাছে কোনো ভ্যালিড ইনস্ট্যান্স নাই, নো ইনস্ট্যান্স ইজ অ্যাভেলেবল টু ইউ হুইচ ইজ এ ভ্যালিড ইনস্ট্যান্স। তো সেই ক্ষেত্রে আপনি তাহলে স্ট্যাটিক মেথড হতে পারে। সো উইদাউট ইনস্ট্যান্স ইউ ক্যান কল দ্যাট মেথড, রাইট? তো এইটারই একটা ইউজ কেস হলো আপনার লগ ইন। ওকে, এখন আসেন আমরা যদি লগ ইনটাতে যাই, এই বাটনটা ক্লিক করলে কি হবে? লগ ইন হবে। এখন ধরেন লগ ইনটা ভেরিফাই করতে হবে না? লেটস সে ইউজার ইজ এ ক্লাস, লেটস সে ইউজার ইজ এ ক্লাস, আইডি, পাসওয়ার্ড, ইউজার টাইপ, ওকে, এবং আদার ফিল্ডস এগুলো আছে, এগুলো ইউজার ক্লাসের ফিল্ডস। এবং ইউজার ক্লাসের একটা মেথড হলো ভেরিফাই লগইন, এই যে ভেরিফাই লগইন। এখন এই ভেরিফাই লগইন ভেরিফাই করতে হলে আপনার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। সেটা কোথায় আছে? সেটা আছে আমার এই টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ড ফিল্ডে। তাহলে এই বাটন অন অ্যাকশন ভেরিফাই লগইনের কলার, এবং কল করার সময় সেই দুইটাকে প্যারামিটার হিসেবে সাপ্লাই দিবে। তাহলে ভেরিফাই লগইন রিসিভ দ্য টেক্সট ফিল্ড ভ্যালু অ্যান্ড পাসওয়ার্ড ভ্যালু,
তাহলে এটাকে কল করবে বাটন অন অ্যাকশন, লগ ইন বাটন অন অ্যাকশন। এখন লগ ইন বাটন অন অ্যাকশনের কাজ কি বলেন তো? ধরেন এটা ক্লিক হলো, ক্লিক করলে এখন কি ঘটবে? ভেরিফাই লগ ইনকে কল করে দিল ইউজার ক্লাসে। দেন হোয়াট? চেক কে করবে? ভেরিফাই লগ ইন মেথড অফ ইউজার ক্লাস উইল প্রসেস দ্য ডেটাবেস। তারপর যদি যদি মিলছে ওকে কি করবে? এই এফএক্সএমএলটা সুইচ করবে, তাই না? সুইচ করে কোথায় যাবে? ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ড সুইচ করার কাজটা কি করবে? অন অ্যাকশন করবে, তাই না? কিন্তু অন অ্যাকশন জানবে কি করে যে এই ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে বা হয়নি? আপনি যদি না বুঝে থাকেন, আমার কথা ফলো করতে অসুবিধা, আমি একটা কোড দিয়ে বোঝাই। কোডটা স্ক্র্যাচ প্যাডে আছে, কিন্তু বোঝানোর জন্য এটাকে একটু ভেঙে ভেঙে লিখছি। তো তাহলে আমার পাবলিক ক্লাস ইউজারে আমার ভেরিফাই লগ ইন আছে, তাই না? তাইলে পাবলিক রিটার্ন টাইপ ভেরিফাই লগ ইন। তো এইখানে আমি একটা ইন্টিজার ওকে আইডি ভ্যাল আর স্ট্রিং pwstr এই দুটো আমি রিসিভ করলাম। ওকে, এটা হলো আমার মডেল ক্লাস। আচ্ছা, এখন আমার কন্ট্রোলার ক্লাসে লগ ইন কন্ট্রোলার, এই লগ ইন কন্ট্রোলারে আমি এইখানে আমার লগ ইন বাটন অন অ্যাকশন আছে, তাই না? তাইলে লগ ইন বাটন অন অ্যাকশন, এখানে একটা অ্যাকশন ইভেন্ট। তাহলে এই ভদ্রলোক হলো আমার এইখানে ধরেন এই যে রিটার্ন টাইপটা শো আছে। ওকে, তো এর কাজ হইলো আমার ভেরিফাই লগ ইনকে কল করা, তাই না? তো ধরেন আমি ক্লায়েন্ট ভেরিফাই লগ ইন, তো এখানে আমি সাপ্লাই দেব কি? আমার এই আইডি টেক্সট ফিল্ডের পার্সিং, গেট টেক্সট পার্সিং, আর পাসওয়ার্ড টেক্সট ফিল্ডের গেট টেক্সট। এখন আমার কাজ হলো আপডেট ভিউ। তাহলে আপডেট ভিউ আমি কি করব? মানে এটা কল করার পরে হয় আমি বলবো যে পাসওয়ার্ড ফেল করছে, অথবা আমি ড্যাশবোর্ড চেঞ্জ করব, মানে এফএক্সএমএল আরেকটা এফএক্সএমএল লোড করব এখান থেকে। হুইচ ওয়ান আই উইল ডু? আই মিনস দ্য অন অ্যাকশন। অন অ্যাকশন এখন কি করবে? দুইটা পসিবিলিটি আছে, তাই না? আইদার শো দ্য এরর মেসেজ অর লোড অ্যানাদার এফএক্সএমএল। হাউ দ্য অন অ্যাকশন ডিসাইড দ্যাট? কে কি রিটার্ন দিবে? তার মানে আপনার একটা বুলিয়ান লাগবে, তাই না? তাইলে আপনি এখন এখানে একটা বুলিয়ান নিচ্ছেন, ধরেন ইজ ফাউন্ড। তাইলে আপনি এখানে কি বলবেন যে ইজ ফাউন্ড ট্রু, ইফ ইজ ফাউন্ড switch to another dashboard fxml, load another dashboard fxml, else error message. এটা ক্লায়েন্ট কে হবে? Who qualifies to be the client of verify login? পে বিলের ক্লায়েন্ট হওয়ার জন্য কে কোয়ালিফাই করে? স্টুডেন্ট ইনস্ট্যান্স। তাহলে ভেরিফাই লগইনের ক্লায়েন্ট হওয়ার জন্য কে কোয়ালিফাই করে? ইউজার ইনস্ট্যান্স। নাও ডাজ দ্য অন অ্যাকশন হ্যাজ এ ইউজার ইনস্ট্যান্স? এখন আপনি বলতে পারেন যে আমি একটা নিউ ইউজার করলাম, অসুবিধা কি? করেন,
ধরেন আপনি বললেন যে ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার, ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে সব 0 TBA 0 TBA দিয়ে একটা ইউজার বানাইলেন। এখন আপনি যদি ইউ কে ক্লায়েন্ট বানান, ও কি ইউ এর কোনো কিছু ইউজ করবে? কেন করবে না? কারণ এখানে যা আছে সব তো ডামি ডাটা। বরং ওকে এই এই দুটো ইউজ করতে হবে। ডাটাবেস থেকে সে ইনস্ট্যান্স বের করবে, করে গেটার দিয়ে আইডি পাসওয়ার্ড বের করে এনে তার সাথে প্যারামিটার ম্যাচ করবে। তাহলে ভেরিফাই লগইন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফিল্ডস অফ ইউ। ইউ হচ্ছে একটা ফেক ইনস্ট্যান্স, ইটস এ ফেক ইনস্ট্যান্স, ইটস নট এ ভ্যালিড ইনস্ট্যান্স অফ ইউর অ্যাপ্লিকেশন। তাই না? আপনি এখানে একটা ফেক বানাইলেন ওই ক্লায়েন্ট বানানোর জন্য, তাছাড়া এই ইনস্ট্যান্স আপনার ডাটাবেসের কেউ না। These instance don't represent your any valid application data. তাইলে এই ইনস্ট্যান্সটা বানায় আপনার খামাখা বানাচ্ছেন কেন? You are wasting the cycle for executing constructor as well as allocating memory for you. যেখানে ভেরিফাই লগইন ইউ এর কিছুই চেয়ে দেখবে না। ভেরিফাই লগইন ডাটাবেস থেকে অবজেক্ট বের করবে, তার গেটার ইউজ করে তার আইডি পাসওয়ার্ড নিয়ে এসে প্যারামিটারের সাথে ম্যাচ করবে। তাহলে ইউ এর ফিল্ডের তো কোনো রোল নাই ভেরিফাই লগইনে। সো ওয়াই ইউ মেক ইউ অ্যাজ এ ক্লায়েন্ট? তার মানে আপনার এখন কিন্তু কোনো ভ্যালিড ক্লায়েন্ট নাই। আপনি একটা জোর করে ফেক ক্লায়েন্ট তৈরি করতে পারেন, বাট দ্যাটস অফ নো ইউজ, মানে পয়েন্টলেস ইন ডুইং দ্যাট। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে স্ট্যাটিক মেথড হিসেবে ইউজ করবেন। এটা যখন স্ট্যাটিক মেথড হবে তখন আপনার ক্লায়েন্ট হবে ইউজার। তখন আপনি এখানে বলবেন যে এটা পাবলিক স্ট্যাটিক। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতেছেন স্ট্যাটিক মেথডের। আচ্ছা, আপনি রিটার্ন টাইপ বলছেন বুলিয়ান। এখন কথা হলো যে ইজ ফাউন্ড হইলে আমি কোন এফএক্সএমএলটা লোড করব? তাহলে ইফ ইজ ফাউন্ড ট্রু, আপনি তখন এফএক্সএমএল লোড করবেন, তাই না? তাহলে কোড টু লোড উইথ এফএক্সএমএল, কার ড্যাশবোর্ড? হাউ ডু ইউ নো? এটা তো অ্যাকাউন্টেন্টও হইতে পারে। আপনি হ্যাঁ, ইউজারের ড্যাশবোর্ড তো নাই কোনো, ফ্যাকাল্টির আছে ইউজার ওয়াইজ। ইউজার তো একটা কমন ক্লাস। কিন্তু আপনার আইডিয়া চেক করতে হবে যে কোন ফ্যাকাল্টি আছে অ্যাকাউন্টিং ক্লাস। কিন্তু ও তো রিটার্ন করতেছে ট্রু, অন অ্যাকশন কিভাবে জানবে? তাহলে আপনাকে রিটার্ন করতে হবে অবজেক্ট ইটসেলফ। তাহলে রিটার্নটাই হবে ইউজার। তো তখন আপনি এইখানে এই ইজ ফাউন্ড না বলে বলবেন যে ইজ ভ্যালিড ইউজার। ওকে, মানে ভ্যালিড ইউজার। তাহলে ইউজার টাইপের একটা ভ্যালিড ইউজার। তাহলে ইফ ভ্যালিড ইউজার নট ইকুয়াল টু নাল, তার মানে ও আসলে আপনাকে একটা ইউজার রিটার্ন করবে অথবা নাল রিটার্ন করবে, তাই না? তাহলে ইফ ইউজার instance from database match with credential, if an user instance from database matches with parameter, okay, তাহলে কি করবেন? রিটার্ন দ্যাট ইউজার ইনস্ট্যান্স, তাই না? এলস রিটার্ন নাল। রিটার্ন টাইপ যদি ক্লাস হয়, you can also return null because class handle also can be null. তো এখন আপনি দেখেন যে এটা নাল কিনা।
তো নাল হইলে তো আপনি বলবেন যে এরর, পাসওয়ার্ড মিসম্যাচ বা ইউজার টাইপ মিসম্যাচ, কিন্তু নাল তো হয় নাই, তাহলে এখন কি করবেন? এখন এই যে দেখেন আপনি অবজেক্ট নিয়ে আসছেন না, এখন এই যে এখানে আপনার ইউজার ক্লাসে আপনার একটা ইউজার টাইপ একটা ফিল্ড আছে, তো এখন আপনি গেটার দিয়ে ইউজার টাইপ ম্যাচ করান, তাই না? তাহলে কি করতে পারেন? তাহলে আপনি এখানে বলতে পারেন যে if valid user dot get user type, যেহেতু ফিল্ডের নাম ইউজার টাইপ, গেটারের নাম হবে get user type। তো get user type আপনাকে স্ট্রিং দিবে ডট ইকুয়ালস স্টুডেন্ট। এটা যদি হয় তাহলে কি হবে? কোড টু লোড স্টুডেন্ট ড্যাশবোর্ড এফএক্সএমএল। else if, তাহলে আপনার যে কয়টা ইউজার টাইপ, 8টা ইউজার টাইপ, তাহলে 8টা else if রাখবেন। তাহলে এটা একটা ওয়ে, আপনি ইউজার ক্লাসে একটা ইউজার টাইপ রাখতে পারেন, অথবা আপনি ইনস্ট্যান্স চেক করতে পারেন যে ইউজার ইজ এ ইনস্ট্যান্স অফ ফ্যাকাল্টি, অথবা ইউজার ইজ এ ইনস্ট্যান্স অফ রান টাইমে ইউ ক্যান চেক দ্য ইনস্ট্যান্স। ওকে, যে ইউজার ইনস্ট্যান্স এটাকে ফ্যাকাল্টি টাইপের নাকি স্টুডেন্ট টাইপের নাকি অ্যাকাউন্টেন্ট টাইপের, সেটা আমরা আলোচনা করব ইনহেরিটেন্স নিয়ে কথা বলার সময়। তো এই এক্সাম্পলটাতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিক মেথড, এই ভেরিফাই লগইন। ঠিক আছে, এখন ধরেন আপনি ব্যাংকের একজন ক্যাশিয়ার, তাহলে আপনি এই ব্যাংকিং সফটওয়্যারে ট্রানজাকশন ওপেন করার আগে, লাইনে কাস্টমারদেরকে রিসিভ করার আগে আপনি হয়তো চেক করে দেখবেন যে আপনার নেটওয়ার্ক কানেকশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তাহলে তার জন্য একটা ডায়াগনস্টিক মেথড থাকতে পারে। সেটা তো নন স্ট্যাটিক মেথড হওয়ার প্রয়োজন নাই, কারণ সেটা তো আপনার ক্যাশিয়ার ক্লাসের কোনো ফিল্ড নিয়ে কাজই করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, শেষ করার আগে জাস্ট আরেকটা জিনিস দিয়ে শেষ করে দেই। হ্যাঁ, এই যে এখন যাদের ক্লাস তারা জান, এই যে এইখানে কি করতেছি বলেন তো, হোয়াট ইজ ভ্যাল ওয়ান? এই চারটা লাইন, ভ্যাল ওয়ান কি? হোয়াট ইজ ভ্যাল ওয়ান? এটা কি প্রিমিটিভ? ভ্যাল ওয়ান কিন্তু প্রিমিটিভ না। প্রত্যেকটা প্রিমিটিভ হ্যাজ ক্লাস ইকুইভ্যালেন্ট। ইন্টিজার, ইন্টিজার হচ্ছে ক্লাস, তো এটাকে বলে র্যাপার ক্লাস। তাহলে ভ্যাল ওয়ান কিন্তু একটা ক্লাস হ্যান্ডেল, যেহেতু এটা ইন্টিজার ইকুইভ্যালেন্ট ক্লাস, ইন্টিজার আপনি রাখতে পারবেন। আর ভ্যাল টু প্রিমিটিভ, বেসিক ইন্টিজার। এখন আমি দুইটা স্ট্রিং দিলাম, ভ্যাল ওয়ান, ভ্যাল এসটিআর ওয়ান, ভ্যাল এসটিআর টু। এখন আমি যদি বলি ভ্যাল ওয়ান ডট টু স্ট্রিং, এখানে কি করতেছে? সে ক্লায়েন্টের ভ্যাল ওয়ান কিন্তু অবজেক্ট, তাহলে সে ক্লায়েন্টের যে ডাটাটা আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে রিটার্ন করতেছে ভ্যাল এসটিআর ওয়ানে, হুইচ ইজ কোট আনকোট 12। কিন্তু এই 200 তো কোনো অবজেক্টে নাই, তখন আমি এইটাকে সাপ্লাই দিব ভ্যাল টু স্ট্রিং এ। তখন টু স্ট্রিং কি আমার এই ইন্টিজার ক্লাসের অবজেক্টের কোনো কিছু নিয়ে কাজ করবে না প্যারামিটার নিয়ে কাজ করবে? তাইলে এই টু স্ট্রিংটা স্ট্যাটিক হইতে পারে, এই যে ইন্টিজার ডট টু স্ট্রিং। তো তখন সে প্যারামিটার ছিল 200, এটাকে সে এই কোট আনকোট 200 স্ট্রিং হিসেবে রিটার্ন করবে। তাহলে ইন্টিজার ক্লাসের টু স্ট্রিং একটা আছে মেথড ওভারলোডিং, টু স্ট্রিংকে ওভারলোড করা হয়েছে, একটা জিরো প্যারামিটার আর একটা ইন্টিজার প্যারামিটার। সো দুইটা ভার্সন আছে টু স্ট্রিং এর, একটা আবার তার মধ্যে স্ট্যাটিক আর একটা নন স্ট্যাটিক। তো যেটা প্যারামিটার নাই সেটা ন্যাচারালি নন স্ট্যাটিক, কারণ সে ক্লায়েন্টের ডাটাটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। আর যেটা প্যারামিটার আছে সে প্যারামিটারকে স্ট্রিং এ কনভার্ট করবে। সো সেখানে সে ক্লায়েন্টের ডাটা নিয়ে কাজ করার কিছু নাই। সো দেয়ারফোর আমার ক্লায়েন্ট হিসেবে আমি ক্লাস সাপ্লাই দিব,
So now toString can be static as well. তাহলে আপনাকে যদি আমি একটু ক্লাসটা দেখাই দেই, ইন্টিজার ক্লাস, তাহলে দেখেন ইন্টিজার ক্লাসে গিয়ে আপনি যদি মেথড সামারিতে যান, এই যে মেথড সামারি, ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, তাহলে মেথড সামারিতে গিয়ে যদি আমরা toString এ যাই, এই যে toString is overloaded, two implementation, 0 প্যারামিটার, 1 integer প্যারামিটার। ওকে, এখানে স্ট্যাটিক নন স্ট্যাটিক হওয়ার সাথে ওভারলোডিং এর কোনো সম্পর্ক নেই, দুইটাই স্ট্যাটিক হইতে পারতো, দুইটাই নন স্ট্যাটিক হইতে পারতো, কিন্তু আমরা এটাকে ওভারলোড করেছি, করে আবার একটাকে স্ট্যাটিক করেছি, একটাকে নন স্ট্যাটিক। তাহলে যেটা প্যারামিটার নাই সেটা আসলে ক্লায়েন্ট নিয়ে কাজ করবে, সো সেটা নন স্ট্যাটিক, আর যেটা প্যারামিটার আছে সেটা প্যারামিটার নিয়ে কাজ করবে, সেটা ক্লায়েন্ট হিসেবে ইনস্ট্যান্স দরকার নাই, সো এটা স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা ইউজ করতেছি আগে থেকেই, কিন্তু কনসেপ্টটা এখন ক্লিয়ার হলো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ।